সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার দয়ায়। আমরা টেন্স শিখছিলাম। আমাদের গত ২টা ক্লাস হয়েছে। আমরা গত ২টা ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনাইট শেষ করেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আলোচনায় চলে যাই, হ্যাঁ? তো আমরা শিখবো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল। তো চলুন আমরা একটু ডেফিনেশন বা সংজ্ঞাটা দেখি যে টেন্স দ্বারা কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে একটা কাজ চলছে এখনও, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝাবে সেটা হবে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা বাংলায় চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি বাংলা ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছে, তেছেন, চয় ছয় যুক্ত হর্ষইকার, চয় ছয় যুক্ত একার, চয় ছয় যুক্ত একার দন্ত ন, ছয় হর্ষইকারে ছি, ছয় একার দন্ত ন ছেন, এদের যে কোনো একটি যোগ থাকবে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে বাংলাতে যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলোর শেষে যদি এগুলো যুক্ত থাকে তাহলে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? কন্টিনিউয়াস মানে তো আমাদের চলমান, তার মানে কাজটা বর্তমানে চলমান আছে। তাহলে আমরা যেটা বুঝি যে বর্তমানে চলমান কিছু যদি থাকে তাহলেই সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং টেন্স হচ্ছে আসলে ভার্বের রূপ, তাই না? ভার্বের বিভিন্ন রূপ আর কি। তো দেখেন, চলেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন কাঠামো দেখি। চারটে স্ট্রাকচার আমাদের আগের মতো: অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার। তো চলুন আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখি। আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। নেগেটিভটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ইন্টারোগেটিভটা কি? ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ এম ইজ আর এটাকে সামনে নিয়ে আসতে হবে। তারপর সাবজেক্ট, তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। লাস্টে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, সেটা হচ্ছে কি এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব, যে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার গঠন বা স্ট্রাকচারটা কীভাবে অ্যাপ্লাই করছে সেটা আমরা দেখব। চলুন দেখি আমরা। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ করার নিয়ম হচ্ছে, স্ট্রাকচারটা তো আমরা আগেই দেখলাম যে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কী আছে যে, আচ্ছা আমি এত বেশি এক্সাম্পল দেখে কেন আমি সেটা বলি, যে যত বেশি এক্সাম্পল আমরা দেখব তত বেশি সহজে শিখবো। আমরা যদি রুলস মুখস্থ করি বা গঠন মুখস্থ করি, এভাবে আমাদের মানে যতটা না আয়ত্ত আসে তার থেকে আমার মনে বলে যে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে আমাদের বেশি আয়ত্তে আসবে। সো দ্যাট আমি বেশি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। তো স্ট্রাকচারটা আমাদের তো দেখলেন, এবার আমরা এক্সাম্পল দেখব। আই এম রিডিং রাইস, আমি কী করছি? ভাত খাচ্ছি। এখানে আমাদের কী আছে? হেল্পিং ভার্ব আছে আই, হেল্পিং ভার্ব আছে অ্যাম এবং মেন ভার্ব কি ইট। তার সাথে কি যুক্ত আছে? দেখেন আইএনজি যুক্ত আছে, তার মানে কি আই এম ইটিং রাইস। তাহলে আমরা চিনলাম যে অ্যাম এবং ভার্বের সাথে আইএনজি আছে, সুতরাং এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে কি আমি ভাত খাচ্ছি। দেখেন বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়াটা কি খাচ্ছি, বাংলা ক্রিয়ার শেষে ছয় যুক্ত হর্ষইকার আছে, তাই না? পরবর্তীটা যদি আমরা দেখি ২ নাম্বারটা, তাহলে আমরা দেখতে পাবো যে কি, যে উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। এখানে বানানটা একটু মিস্টেক আছে, আমরা ভাত খাচ্ছি, তাই না? তাহলে এখন কি আর মেন ভার্বের সাথে আইএনজি কি ইটিং। এখন দেখেন বাংলাটা একটু খেয়াল করেন যে আমরা ভাত খাচ্ছি, এটা কি খাচ্ছি, লাস্টে ছয় যুক্ত হর্ষইকার আছে। পরবর্তীতে আমরা যদি দেখি ইউ আর ইটিং রাইস, তুমি বা তোমরা ভাত খাচ্ছ, এখানে কি আছে? ছয় যুক্ত আছে। বাংলা ক্রিয়া শেষে কি আছে? ছয় যুক্ত আছে। বাংলা ক্রিয়া শেষে ছয় যুক্ত আছে। যেহেতু বাংলা ক্রিয়া শেষে ছয় যুক্ত আছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? 4 নম্বর যেটা, সেটা হচ্ছে হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। সে ফুটবল খেলছে, বাংলা ক্রিয়া কি খেলছে, বাংলা ক্রিয়ার শেষে কি আছে? ছয় একার আছে। সুতরাং এটা আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী এটা গঠন হবে। তাহলে কী হবে? হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। পরবর্তীটা আমরা যদি দেখি 5 নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের সি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, সে মঞ্চের উপরে নাচছে। বাংলা ক্রিয়ার শেষে কী আছে? ছয় একারের ছে আছে। তার মানে এটা আমাদের অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটাকে আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে, যেহেতু এটা হাবাদক বাক্য, সুতরাং আমরা কী করবো? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। তাহলে কী হবে? সি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, সে
কী করছে, মঞ্চের উপরে নাচছে। দেখেন কি আছে, ইজ ভার্বের সাথে আইএনজি, তাই না? পরবর্তীটা দেখেন, দে আর রিডিং নিউজ পেপার, তারা সংবাদপত্র পড়ছে। বাংলা ক্রিয়া শেষে কি আছে, ছয়কারে ছে আছে, বাংলা ক্রিয়া শেষে ছে আছে। সুতরাং এটা আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এবং হাবাদক বাক্য যেহেতু, সুতরাং আমরা কী করবো, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করবো কি, দে আর রিডিং নিউজ পেপার, দে আর রিডিং নিউজ পেপার। পরবর্তীতে দেখেন, আনিকা অ্যান্ড মৃদুলা আর সিঙ্গিং আর সং, তাই না? আনিকা এবং মৃদুলা কী করছে, গান করছে। তাহলে যে বাংলা ক্রিয়া শেষে কী আছে, করছে। সুতরাং আমরা কী করবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী আলোচনা করব বা ট্রান্সলেট করব। পরবর্তীতে আমাদের একটা নোট দেওয়া আছে, একটু দেখেন যে দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধু যে প্রেজেন্ট টাইম নির্দেশ করবে তা না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু মাঝে মাঝে ফিউচার টাইমও নির্দেশ করে, বা ভবিষ্যতে কোনো কিছু চলমান এরকম কিছু নির্দেশ করে। তো আমরা যেটা বলেছি যে বর্তমানে কোনো কিছু করা যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা কী বলবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কিন্তু কখনো কখনো আমাদের কী করে, যে ফিউচারেরও সময় নির্দেশ করে। দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট দ্য ফিউচার টাইম, মানে ভবিষ্যতের কিছু কিছু সময় নির্দেশ করে। যেমন কি, উই আর লিভিং ফর দ্য থিয়েটার অ্যাট 7 o'clock। আমরা কী করবো, 7টার সময় আমরা কী করবো, থিয়েটার থেকে বের হয়ে যাবো, তাই না? তাহলে দেখেন এরকম লটস অফ এক্সাম্পল আছে। যেমন কি 1 নম্বর এক্সাম্পলটা আমাদের কি, দ্য কমিটি মেম্বার আর এক্সামিনিং দ্য ম্যাটেরিয়াল নাও। এটা কি টাইম, দেখেন এখানে যেহেতু নাও আছে, তার মানে এটা আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট টাইমের মধ্যে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ফিউচারের মধ্যে যদি থাকে তাহলে কী হবে, পরবর্তীটা যদি আমরা দেখি যে জর্জে ইজ লিভিং ফর ফ্রান্স টুমোরো। এই যে টুমোরো আছে, কিন্তু কি জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমোরো, এখনও কিন্তু যায়নি, কিন্তু সে যাবে এটা তো সত্যি, তাই না? যাবে যেহেতু সত্যি, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং কি টুমোরো আছে, সেখানে এটা কি কন্টিনিউয়াস, বা লিভিং আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এটা কন্টিনিউয়াস, এবং টুমোরো থাকার কারণে এটা হচ্ছে আমাদের কি ফিউচার টাইম নির্দেশ করছে। টুমোরো থাকার কারণে আমাদের কী করছে, ফিউচার টাইম নির্দেশ করছে। তাহলে জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স, ঠিক আছে? একইভাবে দেখুন পরবর্তীটা, রিদি ইজ ওয়াকিং টু স্কুল টুমোরো, রিদি কালকে স্কুল হেঁটে যাবে। তাহলে এটা কি হচ্ছে, ফিউচার টাইম নির্দেশ করছে। এটাও আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। পরবর্তীতে দেখেন, দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রাক্ট ইজ হিজ হবে, এটা ভুল করে ইজ হয়েছে এখানে, কন্ট্রাক্ট হিজ অ্যাডভাইজার নাও হবে। তাহলে এটা কি প্রেজেন্ট টাইম, যেহেতু এখানে আমাদের নাও আছে, সুতরাং আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টাইম, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম আরও এক্সাম্পল এখানে দেওয়া আছে দু একটা, দেখেন দ্য সেক্রেটারি ইজ টাইপিং দ্য লেটার নাও, এটা কি প্রেজেন্ট টাইমের মধ্যে পড়ছে। উই আর ফ্লাইং ভেনেজুয়েলা নেক্সট মান্থ, আমরা নেক্সট মান্থে ভেনেজুয়েলা ফ্লাই করবো। তো এখানে কি হচ্ছে, ফিউচার টাইম নির্দেশ করছে, এখানে কি করছে, ফিউচার টাইম নির্দেশ করছে। তাহলে আমরা যেটা জানলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধুমাত্র প্রেজেন্ট টাইমে নির্দেশ করে না, এটা ফিউচার টাইমও নির্দেশ করতে পারে, তাই না? এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমি দেখাই দিলাম আপনাদেরকে। পরবর্তীতে তাহলে আমাদের কি হলো, অ্যাফার্মেটিভটা শেষ হলো। অ্যাফার্মেটিভে কি কারো কোনো সমস্যা আছে? দেখেন অ্যাফার্মেটিভে কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে দোয়েস টিউটোরিয়াল গ্রুপে আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপটাতে পোস্ট দিতে পারেন সমস্যাটা, অথবা আমাদেরকে পেজে নক দিতে পারেন। এবার আমরা দেখবো তাহলে কি নেগেটিভ করার নিয়ম। দেখেন কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বে অ্যামিজার এরপর নট বসাতে হয়। তাহলে আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার অ্যামিজার ছিল, তারপর জাস্ট নট বসিয়ে দিলে কী হয়ে যাবে, আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমরা চলুন স্ট্রাকচারটা দেখি, যদিও আমরা স্ট্রাকচারের সাথে অলরেডি পরিচিত, আমরা আগে দেখেছি, তারপর একবার দেখবো। তাহলে স্ট্রাকচারটা আমাদের কি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তাই না? চলুন একটু এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভে একটা বাক্য দেওয়া আছে যে অনুপা ইজ ওয়াচিং টিভি, অনুপা টিভি দেখছে এখন। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে জাস্ট আমাদের ভার্বের আগে একটা নট বসাইতে হবে। তাহলে মেন ভার্বের আগে একটা নট বসাতে হবে। মেন ভার্ব কোনটা, যে ওয়াচিং, তাই না? ওয়াচের সাথে আইন যুক্ত ওয়াচিং হয়েছে, তাহলে ওয়াচের আগে একটা নট বসালে কী হয়ে যাবে, আমাদের নেগেটিভ হয়ে যাবে। ওয়াচের আগে একটা নট বসালে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে অনুপা ইজ নট ওয়াচিং টিভি, অনুপা টিভি দেখছে না।
পরবর্তীটা দেখেন, এখানে একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দেওয়া আছে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার একটা সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সটা হচ্ছে কি, যে দে আর রাইটিং অ্যাবাউট দেয়ার সাকসেস, তারা তাদের সফলতা নিয়ে লিখছে, তাই না? তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে আমাদের রাইটিং, এখানে ভার্বকে রাইটিং, তাহলে তারা তাদের সফলতা নিয়ে লিখছে রাইটিং। তাহলে রাইটিংয়ের আগে জাস্ট একটা আমরা নট বসিয়ে দিলে আমাদের কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? দে আর নট রাইটিং অ্যাবাউট দেয়ার সাকসেস, তারা তাদের সফলতা নিয়ে লিখছে না, তারা তাদের সফলতা নিয়ে লিখছে না। এই গেল হচ্ছে আমাদের নেগেটিভ, একদম ইজি। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ করার নিয়মটা একটু দেখব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করা হচ্ছে খুবই সহজ, ঠিক আছে? তাহলে কি, সেন্টেন্সে প্রদত্ত সাহায্যকারী ভার্বের আগে এনে বসালে পরে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে সেন্টেন্সে যেই সাহায্যকারী ভার্ব বলি, অক্সিলিয়ারি ভার্ব বলি বা হেল্পিং ভার্ব বলি, এগুলো যদি আমরা সামনে বসাই দিই তাহলে পরে কী হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। গঠন কাঠামোটা একটু দেখেন, যে স্ট্রাকচার বা গঠন কাঠামোটা আমরা একটু দেখব। এম ইজ আর প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিমেম্বার দ্যাট, এটা অবশ্যই মাথায় রাখবেন, প্লিজ রিমেম্বার, যে কি আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে, নইলে পরে আমাদের ইন্টারোগেটিভ হবে না। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল একটা আছে অ্যাফার্মেটিভ এক্সাম্পল। এখন অ্যাফার্মেটিভ এক্সাম্পলের ভিতরে কি আছে? আসিফা ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি টু মেক আ গুড রেজাল্ট, আসিফা ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়ছে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ আছে। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের কী করতে হবে? আমাদের হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্ব এখানে কি? ইজ, তাই না? তাহলে আমাদের ইজকে কী করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। ইজ যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের কী হবে? ইজ আসিফা স্টাডিং অ্যাটেন্টিভলি, ইজ আসিফা স্টাডিং অ্যাটেন্টিভলি, ইজ আসিফা স্টাডিং অ্যাটেন্টিভলি টু মেক এ গুড রেজাল্ট, আসিফা কি ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়ছে। কি বললাম? আসিফা কি ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়ছে। আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল, একদম ইজি। হ্যাঁ, পরবর্তীতে আমরা আরও একটা উদাহরণ দেখতে পাই, যে অ্যাফার্মেটিভ। এখানে কি আছে? যে অনন্যা অ্যান্ড সোনিয়া আর কুকিং রাইস, অনন্যা এবং সোনিয়া কী করছে? ভাত রান্না করছে, তাই না? এখন ভাত রান্না করছে, যে বাংলা ক্রিয়ার শেষে তো কী আছে? আমাদের ছেয়ে আছে, তাই না? তো সুতরাং কন্টিনিউয়াস টেন্স, সেটা আমরা জানি, এটা বারবার বলছি, আরেকবার বলে দিলাম। এটা আমার মনে হয় না যে আপনাদের এখন বলা লাগবে, আপনারা এখন নিজেরাই বুঝতে পারছেন। এখন এটাকে আমরা যখন কী করবো? ইন্টারোগেটিভ করবো, তখন আমাদের কী করতে হবে? হেল্পিং ভার্বটা সামনে আনতে হবে, বা সাহায্যকারী ভার্ব এখানে কে? আর। তাহলে আরকে আমরা কী করেছি? সামনে এনেছি, তারপর যা ছিল তাই। আর অনন্যা অ্যান্ড সোনিয়া কুকিং রাইস, অনন্যা এবং সোনিয়া কি ভাত রান্না করছে? তাহলে আমাদের কী হয়ে গেল? প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে গেল। বুঝতে পেরেছেন? ক্লিয়ার এতটুকু? তো নেগেটিভ ইন্টারোগেটিভ করার যে নিয়মটা, এটা আমরা হচ্ছে আগামীকাল শিখবো। নেগেটিভ ইন্টারোগেটিভ করার নিয়ম আমরা আগামীকালকে পড়বো। তো আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। তাহলে আমরা আজকে কী পড়লাম? যে আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়লাম, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখলাম। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 4টা স্ট্রাকচারগুলোর মধ্যে আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করলাম, নেগেটিভ স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করলাম, এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করলাম। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কীভাবে আমাদের পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, এবং আরও একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এটা দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম, মানে কি এটা ফিউচার টাইমও নির্দেশ করে অনেক সময়, তাই না? এগুলো আমরা দেখলাম ক্লিয়ারলি। এখন এই পড়াটুকুর মধ্যে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কি করবেন বলেন? এই পড়াটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আপনি কি করবেন? আমাদের ফেসবুকে গ্রুপ আছে কি, দোয়েলস টিউটোরিয়াল গ্রুপে যাবেন, আপনার সমস্যাটা লিখে পোস্ট করবেন, ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আপনার কাছে সমাধানটা চলে যাবে, সমাধানটা দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনি কী করতে পারেন, আমাদের দোয়েলস টিউটোরিয়াল পেজ আছে ফেসবুকে, পেজে নক দিতে পারেন মেসেঞ্জারে, ওকে? তাহলে পরে আমরা আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, বা আপনার যেটা বুঝতে পারিনি সেটা ডাবলভাবে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব, ওকে? তো আমাদের পাশেই থাকবেন। আর আরেকটা বিষয় বলি, যে আপনাদের যদি কোনো ফ্রেন্ড, ছেলে, সন্তান, ভাই, ব্রাদার থাকে তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ এখানে ইংলিশ পড়ানো হচ্ছে, বা এখানে পড়ানো হয়, একটা স্যার পড়ায়। বললে পারে কী হবে? আমাদের কমিউনিটিটা একটু বিল্ড হবে, অনেকে জানবে, এই পরিচিতিটাই চাই আপনাদের কাছ থেকে, এতটুকুই। আর যদি ক্লাসটা করে থাকেন, ভালো লেগে থাকে, আপনার যদি ইচ্ছা হয় তাহলে ফলো দিবেন, লাইক শেয়ার করবেন যদি ইচ্ছা হয়। যদি ইচ্ছা না হয় তাহলে সেটা আপনার ইচ্ছা, কারণ জোর করে এগুলো আদায় করা যায় না, আর আমি জোর করে আদায় করতেও চাই না। হ্যাঁ, আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই যদি ভালো লাগে, যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, আর নাহলে তো কোনো কিছু বলারই নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন,
আমরা যে মিশনটা শুরু করেছি, যে টেন্সের মিশন, আমরা টেন্সটা শিখব। আমরা টেন্সের সম্পূর্ণ ক্লাসগুলাই দিব ফ্রিতে। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার উপর দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে সুস্থভাবে টেন্সটা ভালোভাবে শেষ করতে পারি। আর অবশ্যই আমার জ্ঞানের সীমা অতি ক্ষুদ্র, আমি আগেই বলেছি, খুব বেশি কিছু জানি না, তারপরে আপনাদেরকে যতটুকু জানি ততটুকু জানাতে আসছি। সব ভুল যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে যদি জানাতে পারেন আমার ভুলগুলো, তাহলে আমার ভালো হয়, কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেটাকে শুধরে নিয়ে পরবর্তীতে আবার কাউকে শেখাতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।